বন্ধুরা, আমরা এখন গ্রামের রাস্তা ধরে নওগাঁ থেকে সরাসরি চলে যাচ্ছি বিখ্যাত পাহাড়পুরে। গল্পটা 1800 শতকের শেষের দিকের। তখনকার সময় নওগাঁ জেলায় একটা উঁচু পাহাড় ছিল। মূলত বিহার শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। আজ থেকে মাত্র 200 বছর আগেও যেখানে একটা বড় পাহাড় ছিল, সেটাই কিভাবে একটা বিশাল স্থাপনায় রূপ নিল। আর এই স্থাপনাটা নাকি আরো অনেক আগে তৈরি করা হয়েছে। আর ধারণা করা হয় ব্রিটিশদের চেয়েও অনেক আগে থেকেই আমাদের দেশে একটা বিশ্ববিদ্যালয় ছিল। সত্যি কি সেই পাহাড়পুর ওইরকমই একটা বিশ্ববিদ্যালয়? সেই গল্প নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আর অবশেষে আমরা নওগাঁ চলে এসেছি। আর আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাচ্ছি এখানকার সবচেয়ে বিখ্যাত জায়গা পাহাড়পুর বৌদ্ধবিহারে। ভাই, পাহাড়পুর যাবেন নাকি? হ্যাঁ, পাহাড়পুর যাবো। কত নেবেন ভাড়া? 1200 টাকা ভাড়া দিবেন। বেশি হয়ে যায় না? 1000 টাকা রাখেন। সারাদিন ওখানে ঘুরবো, তারপরে নিয়ে আসবেন নাকি? হ্যাঁ। সারাদিনের জন্য রিজার্ভ ভাড়া হচ্ছে 1000 টাকা। এবার আমরা সামনে বসে যাব। বর্তমানে আমরা কিন্তু দুবলাটি রোডে রয়েছি। এখানে আমার শ্বশুর বাড়ি। এখান থেকে আমরা চলে যাচ্ছি নওগাঁ শহরে। নওগাঁ শহর এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে, বলতে পারেন এটা নওগাঁ সদরের মধ্যেই। অতিরিক্ত যানজট, তাই আমরা গলির রাস্তা দিয়ে ঢুকলাম। এখন এখান দিয়ে আমরা নওগাঁ শহরটা পার হয়ে যাব। মূলত নওগাঁর মেইন শহরে এই দুপুরবেলা প্রচুর যানজট থাকে। এই পথ দিয়ে আমরা সরাসরি মুক্তির মোড়ে বের হয়ে যাব। আর ওই দিক দিয়ে চলে যাব আমরা সরাসরি বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। ওখান থেকে বাইপাস রোড ধরে আমরা কিন্তু সেই পাহাড়পুরের রাস্তায় চলে যাব। এখনও কিন্তু আমরা শহরের গণ্ডি ছাড়তে পারিনি। এই শহরের গণ্ডি পার হয়ে কিন্তু বালুডাঙ্গা বাস স্ট্যান্ড রয়েছে। মূলত নওগাঁ শহরের বিভিন্ন উপজেলার গাড়িগুলো ওখান দিয়েই ছেড়ে যায়। আর অবশেষে আমরা মুক্তির মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে নওগাঁর বিখ্যাত মুক্তির মোড়। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। আর দেখতে দেখতে আমরা রুবির মোড় চলে এসেছি মুক্তির মোড় থেকে। ওই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আমরা যাব না, এই রুবির মোড় দিয়ে আমরা চলে যাব। কারণ হচ্ছে ওইদিকে প্রচুর যানজট, যার কারণে আমরা এই ডিগ্রি কলেজের মোড় দিয়ে বাইপাস রোডে উঠে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম ঢাকা বাস স্ট্যান্ডে নেমে তারপরে চলে যাবেন সরাসরি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনারা চাইলে বাসে করে ওই পাহাড়পুর যেতে পারবেন। আবার ওখানে আপনারা অটো গাড়ি অথবা সিএনজিও পাবেন, ওটাতে করে আপনারা যেতে পারবেন, রিজার্ভ নিয়ে যেতে পারবেন। অথবা ঢাকা বাস স্ট্যান্ড থেকেও কিন্তু আপনারা সিএনজি বা অটো রিজার্ভ করে যেতে পারবেন। সুতরাং এখান থেকে যাওয়ার কোনো সমস্যা নেই। তবে এখান থেকে দূরত্ব কিন্তু বেশ ভালোই, মোটামুটি 38 কিলোমিটার। নওগাঁ শহর থেকে ওই বদলগাছি থানা হচ্ছে 38 কিলোমিটার দূরে। আর ওখানেই কিন্তু সেই পাহাড়পুরের অবস্থান। আর যেতে মোটামুটি 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর সিএনজিতে গেলে একটু কম সময় লাগে। সেক্ষেত্রে আপনারা মোটামুটি 1.5 থেকে 2.25 ঘন্টার মধ্যে চলে যেতে পারবেন। দেখতে দেখতে আমরা নওগাঁর সদর হাসপাতালে চলে এসেছি। এটা হচ্ছে নওগাঁর সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ। আর অবশেষে আমরা কিন্তু গ্রামের দেখা পেলাম, অর্থাৎ শহর পার হয়ে চলে এসেছি বাইপাস রোডে। নওগাঁর পাশ দিয়ে এই নদীটি বয়ে চলছে। এটার নাম হচ্ছে ছোট যমুনা নদী। এর দৃশ্য অতীব মনোরম। পুরো শহরে কোথাও যদি আপনারা সুশীতল পরিবেশ খুঁজে না পান, তাহলে এই নদীর পাড়ে এসে কিছুটা সময় কাটাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশেষে আমরা বাইপাস রোডে চলে এসেছি। এখান থেকে কিন্তু আবার ভিতরের রাস্তায় ঢুকে গেলাম। আর এদিকে এসে কিন্তু চমৎকার গ্রামের বিশাল সবুজ শ্যামল ক্ষেত দেখতে পাবেন, যেটা আপনার মনকে খুবই পুলকিত করবে। আবার এদিকে এসে রাস্তা কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ, এবং এখান দিয়ে গাড়ি কিন্তু বেশ ভালোই টানা যাচ্ছে। মূলত এই দিকে আসলেই আপনাদের ধীরে ধীরে নওগাঁর গ্রাম অঞ্চলগুলো চোখে পড়বে। আর এখানে যে উঁচু উঁচু ঢিবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মূলত ইটের ভাটার মাটি এই উঁচু করে রাখা হয়েছে। এইগুলো দিয়ে ইট বানানো হয়। আবার দেখতে দেখতে কিন্তু আমরা সেই সুইজারল্যান্ডের রাস্তায় চলে এসেছি। এত চমৎকার রাস্তা, যে কোনো সময় গাড়ি কিন্তু উল্টে যেতে পারে। আর উল্টে গেলে অটো যে কর্তৃপক্ষ আছে ওনারা কিন্তু দায়বদ্ধ নয়। এটার দায় হচ্ছে অন্য কারো, বুঝতে পারছেন কার। সাধারণত আপনারা সুইজারল্যান্ড গেলে যে ধরনের রাস্তা দেখবেন, অথবা কাশ্মীরে গেলে একই ধরনের রাস্তা কিন্তু এই পাহাড়পুর আসলেও দেখতে পাবেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সুইজারল্যান্ডের রাস্তা পার হয়ে এখন কিন্তু আমরা আবার সেই চমৎকার মনোহর রাস্তায় চলে এসেছি। আমরা দেখতে দেখতে এখানে কীর্তিপুর চলে এসেছি। আর এখানে এসেই আবার কিন্তু সেই
বিখ্যাত রাস্তা শুরু হয়ে গেল। যেমনটা দেখতে পাচ্ছেন, খানা খন্দ, বড় বড় গর্ত, আপনারা সব ধরনের খারাপ রাস্তার উপমা খুঁজে পাবেন। আসলে বাজারের রাস্তাগুলোই খুব সঙ্গীন অবস্থায় রয়েছে। এর কারণ হচ্ছে এখানকার এই বাজারগুলোতে কিন্তু আরসিসি ঢালাই দেওয়া নেই, যার কারণে বৃষ্টির সময় এই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, তো প্রতি বছর আবার মেরামত করতে হয়। মনে হচ্ছে যেন আমরা নদীতে রয়েছি, প্রচুর ঢেউ হচ্ছে এবং দুলছে। এদিকে আসলে কিন্তু আপনাদের চোখে প্রচুর সবুজ শ্যামল ক্ষেত চোখে পড়বে। আর এই ক্ষেতে কিন্তু বর্তমানে ধান রোপণ করা হয়েছে, কোনো কোনো জায়গায় আবার ধান পেকে গিয়েছে। মূলত এই নওগাঁ হচ্ছে চালের জন্য বিখ্যাত একটা জায়গা। সারা বাংলাদেশের বেশিরভাগ চালই কিন্তু এই নওগাঁ এবং দিনাজপুর থেকেই সরবরাহ করা হয়। এগুলো হচ্ছে অটো রাইস মিল, এখানে চাল প্রসেস করা হয়। নওগাঁ শহরে আসলে আপনারা এরকমের অনেক রাইস মিল দেখতে পাবেন, কোল্ড স্টোরেজ দেখতে পাবেন। মূলত এখানকার অর্থনীতি হচ্ছে পুরোটাই কৃষি নির্ভর, যার কারণে কৃষিভিত্তিক অনেক ইন্ডাস্ট্রি এখানে রয়েছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু কেওয়ার মোড়ে চলে এসেছি। এখানকার স্থানীয় একটা মজার নাম এটা। আর এখানেও কিন্তু বেশ কিছু গোডাউন আপনারা দেখতে পাবেন। মূলত এগুলো সবই হচ্ছে রাইস মিল, এখানে চাল প্রসেস করা হয়। যেমনটা এই আমার হাতের টানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইস মিল। আর দূরে ওই যে বয়লার রয়েছে, ওখানে ধান সিদ্ধ করা হয়। বাংলাদেশের যত ব্র্যান্ডেড চাল রয়েছে, এই যেমন মিনিকেট, নাজির, কাটারি ভোগ, এইসব চাল কিন্তু এই অঞ্চলগুলোতেই উৎপাদন হয়। এই পথে চলতে চলতে আপনাদের চোখে পড়বে অসংখ্য ছোট বড় গ্রামের বাজার। আর বাজারের পরের বেশিরভাগ অংশই শ্যামল মাঠে ভরা। মাঝখান দিয়ে আমরা কালো পিচ ঢালা রাস্তা ধরে ছুটে চলছি পাহাড়পুরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা কিন্তু বদলগাছি উপজেলা সদরে চলে এসেছি। এটাই হচ্ছে বদলগাছি উপজেলা সদর এলাকা। এখানের রাস্তাঘাট কিন্তু বর্তমানে আরসিসি ঢালাই দিয়ে করা হয়েছে, খুবই চমৎকার হয়েছে। আর এইসব রাস্তায় এই ভুটভুটিগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। অনেক দুর্ঘটনা ঘটে এই ভুটভুটির কারণে, কারণ এর ব্রেকিং সিস্টেম খুব একটা ভালো নয়। এখানে বড় আকারের সাইনবোর্ড দেখেই বোঝা যাচ্ছে আমরা বর্তমানে বদলগাছিতে অবস্থান করছি। এটা হচ্ছে বদলগাছির মূল বাজার। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। চলতে চলতে এই বাজারটিও দেখা হয়ে গেল আমাদের। এই বদলগাছি পর্যন্ত আসতেই আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লেগে গেল। আসলে অটোরিকশায় করে খুব জোরে টানা যায় না, এই কারণে অনেকটাই সময় লেগে যায়। আর এখানে আসলেও কিন্তু আপনারা আয়রন স্ট্রাকচারের ব্রিজ দেখতে পাবেন। এগুলো সেই ব্রিটিশ আমলের ব্রিজ। আর এটাও কিন্তু সেই ছোট যমুনা নদীরই অংশ। এই নদীটা কিন্তু পুরো ভারত পর্যন্ত চলে গিয়েছে, তবে এই ব্রিজ দিয়ে কিন্তু বড় গাড়ি চলাফেরা করতে পারে না। আর অবশেষে বদলগাছি আমরা একটা ব্রেক নিব। এখানে একটা বিখ্যাত সন্দেশ পাওয়া যায়, ওই সন্দেশটা খাওয়ার জন্য আমরা ব্রেকটা নিলাম। এই হচ্ছে বদলগাছির বিখ্যাত সন্দেশ। কাকা, এটা কত করে রাখেন? আমাদের সন্দেশ মাপা হচ্ছে। রাসেল ভাই কিন্তু সবাইকে মিষ্টি বিতরণ করছে এখন। আসলে আমরা অনেকেই ঘুরতে এসেছি, ঢাকা থেকে আমার ভাগ্নে এসেছে দুইটা, পাশাপাশি আমার সাথে ভাস্তে সার্ফিও রয়েছে। কিন্তু আমি একটা নেই, দেখি কেমন আসলে খেতে। খুবই সুস্বাদু মাশাআল্লাহ। আসলে এখানকার যে বিখ্যাত সেটা আসলে খেয়েই বুঝতে পারছি। আপনারা যদি কখনো আসেন তাহলে এখানে কিন্তু খেয়ে দেখতে পারেন। এখান থেকে মিষ্টি খেয়ে আমরা আবার রওনা দিচ্ছি। এখান থেকে যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 20 মিনিটের ভেতরেই আপনারা ওই পাহাড়পুর বৌদ্ধ বিহারে চলে যেতে পারবেন। এদিকে এসে আপনাদের চোখে পড়বে কলার বাগান, আখের ক্ষেত। সবচেয়ে যেটা ভালো লাগবে, এখানে রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো। আর এই রাস্তা ধরে আপনারা চাইলে কিন্তু একেবারে জয়পুরহাট পর্যন্ত চলে যেতে পারবেন। মূলত এটা হচ্ছে নওগাঁ জয়পুরহাট সড়ক। আর অবশেষে আমরা কিন্তু পাহাড়পুরের রাস্তায় ঢুকে পড়েছি। এখান থেকে আর 5 মিনিট সময় লাগবে। এদিক দিয়ে কিন্তু আমাদেরকে হাতের ডান দিকে প্রবেশ করতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু রাস্তা থেকেই এই চমৎকার বৌদ্ধ বিহারটা দেখা যায়। আর অবশেষে আমরা কিন্তু বিখ্যাত পাহাড়পুরের গেটে চলে এসেছি। এটা হচ্ছে পাহাড়পুরের প্রবেশের পেছনের দিকের গেট। প্রবেশ মূল্য 30 টাকা, আর হচ্ছে স্টুডেন্টদের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা, আর সার্কভুক্তদের জন্য 200 টাকা। আর এদিকে কিন্তু সামনের দিকে আরেকটা গেট রয়েছে। আমরা কিন্তু বের হওয়ার সময় ওই গেট দিয়ে বের হব। বিশাল বড় এলাকা। ঢুকেই কিন্তু এখানকার ইতিহাস সম্বলিত একটা সাইনবোর্ড আপনাদের চোখে পড়বে। বর্তমানে আমরা 1200 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু চলে এসেছি। এদিকে কিন্তু জায়গায় জায়গায় পাবলিক টয়লেট রয়েছে, ইজারাভুক্ত টয়লেট, জনপ্রতি 5 টাকা করে নেওয়া হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনেকগুলো ভবনই এখানে রয়েছে। এক এক করে আপনাদেরকে সবগুলোই ঘুরে দেখাবো। বাংলাদেশের যতগুলো জাঁকজমকপূর্ণ পুরনো স্থাপনা রয়েছে তার ভেতরে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার অন্যতম একটা। এই জায়গাটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পড়েছে। বর্তমানে জায়গাটিকে পাহাড়পুর নামে চিনলেও
একসময় এখানকার নাম ছিল সোমপুর মহাবিহার। আর আমরা যে বিশাল স্থাপনাটা দেখতে পাই এটা কিন্তু মূল ভবনেরই একটা ভাঙাচোরা অবস্থা, যেটা একসময় পাহাড়ের মতো ঢিবি আকারে ছিল। আর সেখান থেকে কিভাবেই বা এটা খুঁজে পাওয়া গেল সেই ইতিহাসই আমরা আপনাদেরকে ধীরে ধীরে বলছি। মূলত এই বিহারে ঢোকার দুটো পথ রয়েছে। আমরা পেছনের দিকের পথ দিয়ে ঢুকে আসলাম, আর এখানে বিহারে যাওয়ার জন্য কিন্তু চমৎকার এই ইটের রাস্তাটা করে দেওয়া হয়েছে। এই রাস্তা ধরে ওইখানে একটা ব্রিজ রয়েছে, আমরা ওই ব্রিজটা পার হয়ে যাব, তারপরে কিন্তু মূল বিহারটা আমাদের চোখে পড়বে। আর ওইদিকে কিন্তু রেস্টরুম রয়েছে, তার পাশাপাশি জাদুঘর রয়েছে, আবার পাবলিক টয়লেটও রয়েছে। এক কথায় বলতে গেলে এই জায়গাটা একটা বিশাল এলাকা নিয়ে তৈরি করা হয়েছে। মূলত 800 শতকের দিকে রাজা ধর্মপাল এই বিহারটা তৈরি করেছিলেন। উনি তৎকালীন সময় এখানকার রাজা ছিলেন এবং বিশাল এলাকা নিয়ে কিন্তু ওনার সেই রাজত্ব ছিল। ধারণা করা হয় উনি ওনার রাজত্বের কোনো এক সময় এটা তৈরি করেছিলেন। বলতে গেলে 700 সালের শেষের দিকে এবং 822 সাল পর্যন্ত ওনার ক্ষমতা ছিল, এবং এই সময়কালের মধ্যেই উনি কিন্তু এই বিহারটা নির্মাণ করেছিলেন। মূলত এই জায়গাটার নাম কিন্তু সোমপুর মহাবিহার, যদিও বর্তমানে সবাই পাহাড়পুর নামে এটাকে চিনে। এই দিকে হচ্ছে জাদুঘর, আর এখানে হচ্ছে এই থাকার জন্য কটেজও রয়েছে। আপনারা চাইলে রাতেও কিন্তু অবস্থান করতে পারবেন এখানে। এই ভেতরে দেখেন হাতি, ঘোড়া, পাখি, বিভিন্ন স্থাপত্য বানানো হয়েছে গাছ দিয়ে, যা দেখতে অতীব মনোরম। সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আর এখানে আসলেও কিন্তু আপনারা ফটোগ্রাফার খুঁজে পাবেন, চাইলে ছবিও তুলতে পারেন। ওই একই সিস্টেম, 5 টাকা 3 টাকা এরকমই রেট। ঢোকার আগে কিন্তু একটা ইতিহাস সম্বলিত একটা বড় বিলবোর্ড দেখতে পাবেন। এছাড়া এই জায়গাটা ছায়াযুক্ত একটা জায়গা, এখানে ফটোগ্রাফাররা বসে আছে যারা এখানে বসে ছবি তোলে। মূলত বেশিরভাগ শিক্ষার্থীরা আসে বিভিন্ন স্কুল, কলেজের, ইউনিভার্সিটির, এবং বিদেশি পর্যটকরাও আসেন এই ঐতিহ্যবাহী জায়গা দেখার জন্য। সামনে যেখানে শেডগুলো দেখা যাচ্ছে এখানে মূলত পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। আর অবশেষে আমরা কিন্তু পাহাড়পুরের প্রবেশ পথে চলে এসেছি। বর্তমানে এখানে ওই পাহাড়পুরের উপরে ওঠা টোটালি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে এবং ইন্টারন্যাশনালি, যার কারণে কোনো পর্যটক আর উপরে উঠতে পারে না। এই যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে না। মূলত এই রেস্ট্রিকশনের কারণে দিনে দিনে কিন্তু পর্যটকের সংখ্যা এখানে কমে গিয়েছে এবং অনেকেই নিরুৎসাহিত হচ্ছে আসলে এই জায়গায় আসার জন্য। এগুলো হচ্ছে বৌদ্ধদের কুটি, মূলত এগুলো ছিল রুম। বৌদ্ধ ভিক্ষু যারা ছিল তাদের থাকার জায়গা, যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই রুমগুলো ছিল। মূলত এই যে লাইন ধরে কক্ষগুলো ছিল, এগুলোর উপরে কিন্তু ছাদ ছিল, বর্তমানে এগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আর এইগুলো ছিল প্রবেশ পথ, মানুষজন এখান দিয়ে রুমে প্রবেশ করত, ওইদিকে আবার বের হওয়ার রাস্তা ছিল। এভাবে কিন্তু চারপাশেই 177টা কক্ষ রয়েছে। মূলত বৌদ্ধ ভিক্ষু হচ্ছে এখানকার স্টুডেন্ট, অর্থাৎ যারা এই মহাবিহারে পড়াশোনা করার জন্য আসতো তাদের থাকার জায়গা ছিল এখানে। হোস্টেল বলতে পারেন আপনারা, অর্থাৎ এখনকার সময়ে যেমন ছাত্রাবাস রয়েছে এরকমের ছাত্রাবাস ছিল। আর প্যাটার্নটা হচ্ছে একদম চারপাশে ঘোরানো, চারদিকে কিন্তু ছাত্রাবাস রয়েছে। আর এখানে স্থাপনাগুলো কিন্তু এক একটা মহত্ব বহন করে। মূল বৌদ্ধ বিহারটি বানানোর আগে এখানে একটা ছোট করে মডেল তৈরি করা হয়েছিল, এবং সেই মডেলটি হচ্ছে এইটা। আগের যুগে কিন্তু ওই কাগজ কলমে মডেল বানানো হতো না, তখনকার সময় কিন্তু প্র্যাকটিক্যালি মডেল তৈরি করা হতো। সেই 800 বছর আগে ছোট আকারে যে মডেলটা ছিল সেটা হচ্ছে এটা। এই হচ্ছে সেই ছোট মডেলটা, এখানে এই ছোট মডেলটা তৈরি করা হয়েছিল। আর এইসব জায়গায় এক একটা জায়গা কিন্তু এক একটা রুম হিসাবে ব্যবহৃত হতো। কোনোটা ছিল খাবারের রুম, কোনোটা ছিল শিক্ষার্থীদের রুম, কোনোটা শিক্ষকদের রুম, এরকম করে বিভিন্ন রুম কিন্তু এখানে বানানো হয়েছে। একেবারে ভর দুপুরে এসেছি, যার কারণে প্রচণ্ড রোদ, আর রোদের তাপ কিন্তু এই জায়গায় সব সময় বেশি থাকে। আর আমার সামনেই কিন্তু সেই বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধবিহার। মূলত এই বিহারটির উপরে আগে ওঠা যেত, বর্তমানে ওঠা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই মাত্র 1 বছর হলো। আসলে বাংলাদেশের পর্যটন স্পটগুলোতে বর্তমানে অনেক রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, যার কারণে পর্যটকরা দিনে দিনে নিরুৎসাহিত হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আসা থেকে। সবাই কিন্তু হতাশ এত নিয়মকানুনের কারণে, কারণ মনে হচ্ছে যেন একটা নিজের দেশে থেকে একটা ভিন দেশে রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে আপনারা এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছাদের উপরের অংশ। আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যে বিহারের যে অংশটা আমরা ফ্লোর হিসাবে দেখতে পাই, এটা কিন্তু 3 তলা ছাদ। আর ছাদের উপরের যে কার্নিশ, সেই কার্নিশগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মূলত এই মাটির নিচে কিন্তু
আরও 2-3 তালা রয়েছে। অর্থাৎ এই বিহারটার সম্পূর্ণ খনন কার্য কিন্তু হয়নি, অনেক অংশই কিন্তু এখনও মাটির নিচে রয়েছে। ভবিষ্যতে খনন হয় কিনা সেটা বাংলাদেশ সরকারই ভালো বলতে পারবে। আর এই যে টেরাকোটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মূলত নতুন করে বানিয়ে এখানে লাগানো হয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল টেরাকোটা নয়। অরিজিনাল টেরাকোটাগুলো কিন্তু ওই জাদুঘরে সংরক্ষিত করা রয়েছে, তবে প্যাটার্ন একই রাখা হয়েছে। জায়গায় জায়গায় 2-1টা পর্যটকদের দেখার জন্য লাগানো রয়েছে এবং চারপাশে কিন্তু এরকমের টেরাকোটা রয়েছে। তবে আপনারা 2-1টা অরিজিনাল টেরাকোটা কিন্তু এখনও দেখতে পাবেন, কিন্তু সেটা এই অংশে নয়, সেটা হচ্ছে উপরের অংশে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে ছাদ থেকে পানি পড়ার জন্য যে পানির নল, ওই আমলে কিন্তু এরকম করে বানানো হতো এবং এটা যে ছাদের অংশ, এটা দেখেই সেটা কিন্তু প্রমাণিত হয়। চারপাশে কিন্তু এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মূলত ছাদের দেয়াল ছিল, এটার উপরে কিন্তু রুফটপ ছিল। বর্তমানে এগুলো কিন্তু এরকমের অবস্থায় রয়েছে, একদম পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত। তবে এই বিহারটার চারপাশ দিয়ে আপনারা 4টা চমৎকার ভিউ পাবেন এবং চারদিক থেকেই দেখতে কিন্তু খুব সুন্দর। ছাদের প্রতিটি কোণায় কিন্তু এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, অনেকটা সিংহের মুখের আকৃতির করে তৈরি করা রাজকীয় একটা স্টাইল রয়েছে এবং পুরো দেয়ালে কিন্তু এই যে বিভিন্ন মূর্তির নকশা রয়েছে, যদিও নতুন করে বানানো, তারপরে সেই আদি স্ট্রাকচারের আদলেই তৈরি করা। এই যে নতুন রুলস রেগুলেশন করা হলো, উপরে উঠতে দেয় না, এই ব্যাপারটা কেমন লাগছে আপনার কাছে? এটা অবশ্যই এখন সরকারের নিয়মতে মেনে চলতে হবে। মূলত বর্তমানে এখানে উপরে ওঠা বন্ধ করার পেছনে আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এখানে এসে অনেকেই অনৈতিক কর্মকাণ্ড করে থাকে, যার কারণে উপরে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাট ওটা কিন্তু খুবই চমৎকার একটা জায়গা। ভালো লাগতেছে এই জিনিসটা? না, জিনিসটা আমরা আসছিলাম উপরে চলে একটু ছবি তুলবো, সেটা তো আর হচ্ছে না। একেবারে ভর দুপুরে এসেছি, যার কারণে কাঠ ফাটা রৌদ্র, প্রচণ্ড গরম। পাহাড়পুরে গরমের মাত্রা সবসময় বেশি থাকে। আর এদিকে কিন্তু ঘোরার চমৎকার জায়গা, তবে উপরে উঠতে না দেওয়ার কারণে আসলে কিছুটা মন খারাপ লাগছে আর কি। আর এখানে একটা মঞ্চের মতো জায়গা রয়েছে, যদিও এটা মঞ্চ ছিল না, এটাও খাবারের কক্ষ ছিল। আর এই পাশে যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রশাসনিক ভবন ছিল, প্রশাসনিক কাজকর্ম হতো। তার পাশাপাশি ওখানে কিন্তু একটা কুয়াও রয়েছে। বন্ধুরা, এই জায়গাটায় এই যে গভীর একটা জলাশয় রয়েছে, যার কারণে এইদিকে যাওয়া যায় না। আমরা চলুন এই দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর এই দিক থেকে কিন্তু পাহাড়পুরের ভিউটা খুবই চমৎকার, উপরের কারুকাজগুলো অত্যন্ত সুন্দর। মূলত এই পাহাড়পুরের এক এক অংশ থেকে এক এক রকম ভিউ দেখতে পাবেন, যেটা আপনাদের খুবই চমৎকার লাগবে। আর স্থাপনাটা আসলেই অনেক বিশাল, যার কারণে আপনারা মুগ্ধ হবেন। এই যে আগে কিন্তু এই দিক দিয়ে মন্দিরে ওঠা যেত, এটা মূলত এখন মন্দির হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আসলে কিন্তু এটা মন্দির নয়, মূলত এটা ছিল বিশ্ববিদ্যালয়ের মূল কক্ষ। এখানে কিন্তু প্রশাসনিক ভবন ছিল, বলতে পারেন যে এখানে মন্দিরও ছিল, সব কিছুই ছিল এখানে। কিন্তু এক অক্ষরে মন্দির নামে এটাকে অবহিত করাটা ঐতিহাসিকভাবে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, কারণ এটা শুধু মন্দিরই ছিল না, পাশাপাশি একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছিল। মূলত বিহার শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটা একটা সাংস্কৃতিক ওয়ার্ড। সেই অনুযায়ী এটা ছিল একটা বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থী এসে পড়াশোনা করত এবং তারা এখানে আবাসিকভাবে থাকতো। তৎকালীন সময় কিন্তু চায়না থেকে, তিব্বত থেকে, কম্বোডিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে এখানে পড়াশোনা করত এবং তাদের থাকার জন্য ওই 177টি কক্ষ ছিল, যেগুলো কিন্তু পরবর্তীতে সেন রাজার আমলে ধ্বংস হয়ে গিয়েছে। ওই সময়ে রাজা আক্রমণ করে এই পাল সাম্রাজ্যে, তখন একটা অগ্নিসংযোগ হয় এবং বহুত বৌদ্ধ ভিক্ষু কিন্তু ওই সময় মারা যায়। ওর পরেই কিন্তু এখানে যারা ভিক্ষু ছিল তারা আস্তে আস্তে এই জায়গা ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে এই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গায় পরিণত হয় এবং একটা পর্যায়ে এখানে জঙ্গল হয়ে একটা উঁচু পাহাড়ে পরিণত হয়, যার কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছিল কিন্তু পাহাড়পুর। এবং পরবর্তীতে একেবারে 1800 শতকের
শেষ দিকে এসে আলেকজান্ডার কানিংহাম নামক একজন প্রত্নতত্ত্ববিদ এই জায়গাটাকে আবার রিভিল করে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের সময় এই জায়গাটা নিয়ে গবেষণা শুরু করেন যে এখানে নিশ্চিতভাবে পাহাড়ের অস্তিত্ব থাকা উচিত নয়, কারণ এর ভূতত্ত্ব জরিপ অনুযায়ী এখানে পাহাড় থাকাটা অবাঞ্ছনীয়। সেই অনুযায়ী উনি কিন্তু এখানে খনন কার্য শুরু করেন এবং তৎকালীন সময়ের বলিহার রাজবাড়ির রাজা সেই খনন কার্যে বাধা প্রদান করে, যার কারণে তিনি কিন্তু ওই যে উপরের অংশটুকু খনন করার পরে খনন কার্য বন্ধ করতে বাধ্য হন। সো ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত কিন্তু এতটুকুই ছিল। তারপরে কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1980-র দশকে এসে এই জায়গাটাকে পুনঃখনন করা হয় এবং খনন করে এই সমস্ত কিছু রিভিল করা হয়। তার আগে কিন্তু এটা পাহাড়ের মতোই ছিল, যার কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে পাহাড়পুর। আর বর্তমানে কিন্তু উপরে উঠতে দেওয়া হয় না, নিরাপত্তাজনক ইস্যু, তার পাশাপাশি সরকারি রেস্ট্রিকশন সব কিছু মিলিয়ে জায়গাটার চারপাশেই শুধু ঘোরা যায়। এই যে জায়গাটা ছিল এটা একটা ক্যান্টিন ছিল, মূলত এখানে খাওয়া দাওয়া করতো। আর ওইটা ছিল মূল গেট, বিহারের মূল প্রবেশদ্বার ছিল ওইটা। মূলত আমি এখন কিন্তু একটা রুমের ভেতরে অবস্থান করছি। এই জায়গাটায় ক্যান্টিন ছিল, সবাই খাওয়া দাওয়া করতো, অতিথিদেরকে এখানে বসানো হতো। আর এই পাশে কিছু অফিস কক্ষ ছিল, যেখানে ছাত্ররা এসে শিক্ষকের কাছ থেকে বিভিন্ন অনুমতিপত্র এখান থেকেই নিত আর কি। এটাই ছিল মূল বিহারের প্রবেশদ্বার। যেমনটা দেখতে পাচ্ছেন এটাই ছিল মূল বিহারের প্রবেশদ্বার। এখানে একটা কাঠ বিড়ালি দৌড়াদৌড়ি করছে। ঢুকেই কিন্তু এই দুই পাশে দুইটা কক্ষ ছিল, আর এগুলো কিন্তু বড় বড় থাম ছিল, এখানে স্থাপনা ছিল। বর্তমানে এগুলো কিন্তু আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি, তো সিম্বল বা চিহ্নগুলো কিন্তু রয়ে গিয়েছে। মূলত এই যে দুইটা কক্ষ ছিল এগুলো ছিল গার্ড রুম, নিরাপত্তা বাহিনী এখানেই থাকতো এই বিহারের সেই 1200 বছর আগে। আসলে ভাবতেই অবাক লাগে যে আমাদের বাংলাদেশ 1200 বছর আগে থেকেই কিন্তু সমৃদ্ধশালী একটা দেশ এবং শিক্ষা বিজ্ঞানে উচ্চ স্তরের একটা দেশ। আর সেখানে আজ আমরা নিজেদেরকে শিক্ষিত বলে পরিচয় দিতে পারি না। আমরা শিক্ষার জন্য এই পাশ্চাত্যে পরিভ্রমণ করি, অথচ পাশ্চাত্যের লোকজনগুলো কিন্তু 800 বছর আগেও আমাদের দেশের মতো শিক্ষিত ছিল না। এখান থেকে বিহারের ভিউটা কিন্তু খুবই চমৎকার। বন্ধুরা, এদিকে একটা রেস্ট হাউস রয়েছে, জাদুঘর রয়েছে, এখানে থাকা যায়, তবে স্পেশাল সরকারি লোকজনের বাইরে কেউ থাকতে পারে না। আর এদিকে এই ভেতরের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। মূলত এখানে এই ঘাসগুলো খুব পরিপাটি করে ছাঁটাই করা, যার কারণে এখানকার পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এইটা হচ্ছে জাদুঘর। গত বছর আমরা কিন্তু আপনাদেরকে জাদুঘরটা ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে অবশ্য জাদুঘর বন্ধ, যার কারণে আর ভেতর থেকে ঘুরিয়ে দেখাতে পারছি না। তা চলুন বাইরে থেকে আমরা একটু ঘুরে দেখি। মূলত এখানে কিছু রেস্ট হাউস রয়েছে, এই যে সন্ধ্যাবতী, তারপরে তুলসী গঙ্গা, এছাড়াও রয়েছে ছোট যমুনা। কিন্তু সবাই এখানে থাকতে পারে না, বিশেষ করে সরকারি যেসব কর্মকর্তা রয়েছে বা স্পেশাল রেফারেন্স নিয়ে আসলে তখনই আপনারা থাকতে পারবেন। সেক্ষেত্রে এখানে থাকার ভাড়া পড়ে 1500 থেকে 1800 টাকার মতো। এদিকে বাইরে বের হয়ে চমৎকার বাগান রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাতে যখন থাকবেন আপনারা রাতের ওই যে পাহাড়পুরের ভিউটাও কিন্তু দেখতে পাবেন। মানুষের স্বভাবই হচ্ছে ফুল দেখলেই তাদেরকে ছিটতে হবে। এখানে গোলাপের বাগান রয়েছে, এখানে লেখা রয়েছে ফুল তোলা নিষেধ। এইদিকেও কিছু রেস্ট হাউস রয়েছে, তবে এগুলো হচ্ছে নর্মাল রেস্ট হাউস, এগুলোর ভাড়া একটু কম, এগুলো 1500 টাকা করে। আর এই পাশের যে রেস্ট হাউস রয়েছে এগুলোর ভাড়া 1800 টাকা। কিন্তু যেমনটা বললাম, প্রোটোকল ছাড়া কিন্তু এই জায়গাগুলোতে থাকা যাবে না। এদিকে দেখেন, এদিকে কিন্তু এখানকার যারা স্টাফ রয়েছে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এদিকে এই যে পুরনো বিল্ডিংটা, এটা কিন্তু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও সরকারি আরও কিছু ভবন রয়েছে, অফিসার বা কর্মকর্তা যারা রয়েছে তাদের থাকার জন্য। মূলত এই জায়গাটা বিশাল এলাকা নিয়ে, আর পুরো একটি দিন ঘুরে দেখার জন্য চমৎকার একটা জায়গা। আপনারা আরামে এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন। বিহারের এই অংশে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে, আর এই জায়গাটায় শুনশান নীরবতা, ঠান্ডা পরিবেশ, পাশাপাশি পাখির কিচিরমিচির শব্দ, বিভিন্ন প্রজাতির পাখির শব্দ, ডাহুক, কাকাতুয়া, বিভিন্ন রকমের। এই জায়গাটায় আসলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। সুতরাং এই ছিল আমাদের নওগাঁর পাহাড়পুর দর্শন।
ইনশাল্লাহ আগামী পর্বে নওগাঁর অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।